হ্যালো, আজ আমরা শুরু করছি ক্লাস 12 এর অল্টারনেটিভ কারেন্ট, পরিবর্তী প্রবাহ। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার, ক্যালকুলেটিভ চ্যাপ্টার, বুঝলেই খুব ইন্টারেস্টিং লাগবে। তো চলো শুরু করি অল্টারনেটিভ কারেন্ট, যাকে আমরা বলি এসি, অল্টারনেটিভ কারেন্ট। আমাদের বাড়িতে প্রথম প্রশ্ন, আমাদের বাড়িতে যে বৈদ্যুতিক সরবরাহ করা হয় সেটা কি কি কারেন্ট? সেটা এসি, অল্টারনেটিভ কারেন্ট। প্রথমত অল্টারনেটিভ কারেন্ট কি আমরা বুঝে নিই। অল্টারনেটিভ কারেন্ট হলো যদি কোনো প্রবাহ নির্দিষ্ট সময়ের অন্তর অন্তর অভিমুখ পরিবর্তন করে, চেঞ্জ দ্য ডিরেকশন, প্রবাহের অভিমুখ পরিবর্তিত হয়, তাকে আমরা কি বলি? অল্টারনেটিং কারেন্ট। তার আগে আমরা ডিসি সম্পর্কে জানি, ডিরেক্ট কারেন্ট। একই দিকে প্রবাহ হলে তাকে আমরা বলি ডিরেক্ট কারেন্ট। আচ্ছা, এখানে এটা কি জাতীয় প্রবাহকে নির্দেশ করছে, এসি না ডিসি? এটা কি জাতীয় প্রবাহকে নির্দেশ করছে, এসি না ডিসি? এটা এক্ষেত্রে এই এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর ধরো প্রবাহ নির্দেশিত হচ্ছে। এই যে গ্রাফটা আমরা এঁকেছি, এই যে লেখচিত্রটা আমরা এঁকেছি, এটা এসি কে না ডিসি কে নির্দেশ করছে? আচ্ছা, এটা বলো এসি না ডিসি? ডিসি কে নির্দেশ করছে। ক্লিয়ার হলো? চলো এটা দেখি। এটা দেখলে এটা ক্লিয়ার হবে। দেখো, এইখান থেকে এই টাইম পর্যন্ত প্রবাহটা কি ছিল? একটা নির্দিষ্ট দিকে ছিল। এখান থেকে এই সময় অবধি প্রবাহটার অভিমুখ বদলে গেছে। এটা ছিল, এটা প্লাস আই, এটা মাইনাস আই ইন্ডিকেট। এটা প্লাস ওয়াই অক্ষ, এটা মাইনাস ওয়াই, সরি, এটা প্লাস ওয়াই অক্ষ, এটা মাইনাস ওয়াই অক্ষ, অর্থাৎ প্লাস আই মাইনাস আই। এই লেখটাতে দেখো প্রবাহটা এই সময় পর প্রবাহটার অভিমুখ মাইনাস আই মানে পরিবর্তিত হয়েছে। এক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। এর ক্ষেত্রে কি হচ্ছে? প্রবাহটার মানটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে বটে, কিন্তু প্রবাহের অভিমুখটা কিন্তু একই আছে। সুতরাং এটা কি নির্দেশ করছে? ডিসি। এটা কি নির্দেশ করছে? এসি। ওকে, আরো ইন্ডিকেট করি, সাইন আউট করো, নিজেরা ট্রাই করো। তাহলে এটা কি নির্দেশ করে বলো? ট্রাই করো। ডিসি। এটা কি নির্দেশ করছে? এসি। ওকে, আচ্ছা চলো এটা কি নির্দেশ করছে? ডিসি। এটা কি নির্দেশ করছে? এসি। ক্লিয়ার হলো? সময়ের পরিবর্তনে যদি প্রবাহটার অভিমুখ পরিবর্তিত হয় তাকে আমরা বলছি অল্টারনেটিভ কারেন্ট বা এসি। সময়ের পরিবর্তনে যদি প্রবাহের অভিমুখ একই দিকে থাকে তাকে আমরা বলছি ডিরেক্ট কারেন্ট বা ডিসি। ডিসি এটা বর্তনীতে যখন চিহ্ন প্রকাশ করা হয় এইরকম ভাবে ডিসি সোর্স, ডিসি উৎসকে প্রকাশ করা হয়, আর এসি উৎসকে এটা ডিসি সোর্স ইন্ডিকেট করে। এসি সোর্সকে ইন্ডিকেট করা হয় এই রকম দিয়ে। ওকে, তাহলে এটা এসি সোর্সকে নির্দেশ করছে। ক্লিয়ার হয়েছে? এই ক্ষেত্রে প্রবাহের অভিমুখ দেখালেও এই ক্ষেত্রে প্রবাহের অভিমুখ আমরা দেখাই না, কারণ প্রবাহটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু অভিমুখ বদলে যায়। তাই এই ক্ষেত্রে প্রবাহ দেখানো হয় না, এইরকম দেখানো। এক্ষেত্রে আমরা প্রবাহ দেখাতে পারি এবং দেখাই একটা নির্দিষ্ট দিকেই প্রবাহ হচ্ছে বলি। ক্লিয়ার? তার এসি এবং ডিসি এই দুটো ধারণা ক্লিয়ার হলো? চল এবারে বাড়িতে আমাদের ডিসি এবং এসির মধ্যে কি সরবরাহ করা হয় বলেছি? এসি। প্রশ্ন হলো কেন?
প্রশ্ন হলো কেন কেন আমাদের বাড়িতে এসি সরবরাহ দেওয়া হয়, এর অ্যাডভান্টেজটা কি, কি কারণে আমরা এসি সরবরাহ দিই। ওকে, এটা অনেক সময় প্রশ্ন জানতে চাওয়া হয় আমাদের দিকে, একটু নোট করতে হবে। আমি পয়েন্টগুলো আস্তে আস্তে বলছি। এসি উপযোগিতা ব্যবহারের, কেন এসি ব্যবহার করা হয়। এক, এসি জেনারেট অর্থাৎ এসি উৎপন্ন করতে অনেক সুলভ, এসি খুব সহজে এবং সুলভে তৈরি করা যায়। এসি কারেন্ট মানে এসি অল্টারনেটিভ কারেন্ট খুব সহজে ও সুলভে প্রস্তুত হয়, প্রথম কারণ। ওকে, এসি খুব সহজে এবং সুলভে প্রস্তুত হয়। দেন ডিসি। ওকে, এবার এসি শক্তি ক্ষয় খুব কম দেন এসি। এখানে কিন্তু আমরা আপেক্ষিক ভাবে ডিসির সাপেক্ষে বলছি, শক্তি ক্ষয় কম, তাই অনেক দূর পর্যন্ত পাঠানো যায়। ওকে, ক্লিয়ার হলো? অনেক দূর পর্যন্ত, কারণ আমাকে এখানে সোর্স যেখানে উৎপন্ন করা হচ্ছে এখান থেকে অনেকটা দূরে পাঠাতে হবে, তাহলে সেক্ষেত্রে এর শক্তি ক্ষয়টা অনেক কম বলে আমরা এসি ব্যবহার করব। 3 নম্বর, এসি থেকে রেকটিফায়ারের সাহায্যে ডিসি কনভার্ট করা যায়, ডিসিতে পরিণত করা যায়, অর্থাৎ এসি কে আমরা ডিসি তে কনভার্ট করতে পারি। ওকে, 4, এসির ক্ষেত্রে যে ভোল্টেজ পাল্লা অর্থাৎ এই যে বিভব পাল্লা, এত ভোল্টেজ চাই, আবার এত ভোল্টেজের চাই, এত ভোল্টেজের চাই এসি, সেটা আমরা ট্রান্সফরমারের সাহায্যে খুব সহজে ভোল্টেজের অনেকটা পাল্লা পর্যন্ত পরিবর্তন করতে পারি। এসি এর ক্ষেত্রে বিভব পাল্লা, ভোল্টেজ রেঞ্জ, বিভব পাল্লা অনেক বেশি। ওকে, তাই আমরা বাড়িতে যে সরবরাহগুলো বেশিরভাগ ক্ষেত্রে করি সেটা কি করি, এসির সাহায্যে করি। আরেকটি, এসি যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ খরচ কম। ক্লিয়ার হলো? এই কারণে আমরা এসি ব্যবহার করি। এই ক্ষেত্রে আমরা এই পয়েন্টগুলো দিয়ে বলতে পারি কেন আমরা বাড়িতে এসি সরবরাহ করা হয় আমাদের বাড়িতে। ওকে, আচ্ছা, তাহলে এসি, এই এসিটাকে কিভাবে তৈরি করা হচ্ছে না, একটা জেনারেটর দ্বারা। কি জেনারেটর দ্বারা? এসি জেনারেটর দ্বারা আমরা এসি প্রস্তুত করি। এসি জেনারেটর, এসি জেনারেটরের সাহায্যে আমরা এসি প্রস্তুত করছি। আচ্ছা, এবারে এই এসি কে আমরা বিভিন্ন সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি। বাড়িতে যে সরবরাহ করা হয়, এসি সরবরাহ করা হয় তার সমীকরণ কি? বাড়িতে যে এসি সরবরাহ করা হচ্ছে তাকে আমরা তার প্রবাহ মাত্রা এবং ভোল্টেজকে কোন সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারি, করি কিরকম? আমরা আগের চ্যাপ্টারে আমরা তড়িৎ চুম্বকীয় আবেশে পড়েছি, আবেশ চুম্বকের মান -d∅/dt। d∅ মানে কি ছিল? ফাই মানে ছিল বি এ cos ওমেগা টি, cos থিটা, থিটাটাকে আমরা ওমেগা টি দিয়ে বলেছি। ওকে, cos ওমেগা টি ডিফারেন্সিয়েট করছি, বি কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, বেরিয়ে এলো, cos এর ডিফারেন্সিয়েশন
সাইন, তাহলে সাইন ওমেগা টি, সামনে আবার একটি ওমেগা টি ডিফারেন্স হলে ওমেগা টি, এই পুরোটাকে আমরা বলি E0 সাইন ওমেগা টি। অর্থাৎ ভোল্টেজকে আমরা E0 সাইন ওমেগা টি বা I কে আমরা I0 সাইন ওমেগা টি দ্বারা প্রকাশ করি। এটা কি? এটা হচ্ছে কি বিভব, এটা কি প্রবাহ মাত্রা। এই বিভব এবং প্রবাহ মাত্রা কোন সমীকরণ দ্বারা প্রকাশ করছি? E = E0 sin ওমেগা টি, I = I0 sin ওমেগা টি। এটা কি তাৎক্ষণিক প্রবাহ, তাৎক্ষণিক প্রবাহ মাত্রা বা বিভবকে প্রকাশ করতে গেলে আমরা এটা সময় কি শিখলাম? তাহলে আমাদের বাড়িতে যে সরবরাহ করা হয় সেটা কি সরবরাহ? এসি। এই এসি সরবরাহ বাড়িতে, তার ক্ষেত্রে ওই প্রবাহ মাত্রা বা বিভবকে কি সমীকরণ দ্বারা প্রকাশ করছি? এইভাবে। ওকে, চলো এবার বলি যে এই যে প্রকাশটা করছি এইটাকে আমরা যদি লেখচিত্রের সাহায্যে দেখাই, গ্রাফ টি এর সাথে আই বা টি এর সাথে ভি এর সাথে যদি আমরা দেখাই তাহলে গ্রাফটা কেমন হবে? সাইনোসয়েডাল গ্রাফ, সাইনোসয়েডাল, সাইন আছে, সাইনোসয়েডাল গ্রাফ। ওকে, দেখো এরকম, এই বরাবর কি টাইম টি, এই বরাবর কি ভোল্টেজ আইদার আরএন, কারেন্ট প্রকাশ করছি। ওকে, এটা তাহলে কি প্রকাশ করছে? কোন একটা নির্দিষ্ট মুহূর্তের প্রবাহ মাত্রা বা বিভব প্রকাশ করা হচ্ছে। তাহলে দেখো এই যে প্রবাহটা এখান থেকে এতটা পর্যন্ত একটা দিকে প্রবাহ হচ্ছিল, এখান থেকে এতটা অর্থাৎ ও থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা নির্দিষ্ট প্রবাহ হচ্ছিল, এ থেকে বি পর্যন্ত প্রবাহের অভিমুখ বদলে গেছে। ক্লিয়ার? বি পয়েন্টে এসে প্রবাহের অভিমুখ এবং প্রবাহ একই দিকে শুরু হলো এবং মান একই হলো, অর্থাৎ এই নির্দিষ্ট সময় ও থেকে বি এই সময়ের মধ্যে আবার একই দিকে প্রবাহ এবং একই মান নিয়ে শুরু হলো। অর্থাৎ এইটাকে বলা হচ্ছে কি ও থেকে বি, এটাকে বলা হচ্ছে কি পূর্ণ পর্যায় কাল। অর্থাৎ পর্যায় কাল বলাটাই সব থেকে ভালো। পর্যায় কাল, যে সময় অন্তর প্রবাহটার অভিমুখ একই দিকে হবে তাকে আমরা বলছি প্রবাহ পর্যায়কাল। ওকে, পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি। তাহলে এখান থেকে এতটা অর্ধ পর্যায়কাল T/2, এখান থেকে এটাকে আমরা বলছি টি। ঠিক আছে, পুনরাবৃত্তি ঘটে, ঠিক আছে, তাকে আমরা বলছি পর্যায়কাল। দেখো এই যে বিভিন্ন সময়ে প্রবাহের বা বিভবের মান কিন্তু বিভিন্ন। যখন আমাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন মান পাবো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা যদি বলি নির্দিষ্ট সময়ে প্রবাহের মান কত, তাহলে এই সমীকরণ দ্বারা আমরা প্রবাহের মান পাবো। কারণ এই সমীকরণটা কি নির্দেশ করছে? ইনস্ট্যান্টেনিয়াস, তাৎক্ষণিক বিভব বা প্রবাহ নির্দেশ করছে। কিন্তু যদি আমি বলি সময়ের মধ্যে গড় মান নির্ণয় করো, গড় মান নির্ণয়, অর্থাৎ আমরা গড় মান নির্ণয় করতে শিখব, কারণ বিভিন্ন সময়ে মানটা বিভিন্ন হচ্ছে। তাই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমি গড় মান নির্ণয় করতে চাই তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? খুব মন দিয়ে এটা বুঝতে হবে। এমনি ইকুয়েশন আমি করতে পারি আই এভারেজ কত হয় বা ভি এভারেজ কত হয়, তার আগে কনসেপ্টটা বোঝো। সবসময় যে এই বাড়ির ইকুয়েশনই থাকবে, অর্থাৎ বাড়িতে যে সরবরাহ করা হচ্ছে তার ইকুয়েশন, এসি ইকুয়েশন এই দ্বারাই প্রকাশিত থাকবে এমনটা নয়। এই ক্ষেত্রে তোমাদের বইয়ের ক্ষেত্রে একটা অল্টারনেটিভ আছে। তার আগে বুঝে নি যে কোনো অল্টারনেটিভ কারেন্টের গড় মান কিভাবে নির্ণয় করবে। আচ্ছা, বুঝবার জন্য একটু মন দিয়ে শোনো। প্রবাহ মাত্রা আই সমান আমরা লিখছি ধরো dq/dt। আচ্ছা, এই যে সমীকরণটা লিখেছি এই সমীকরণটাতে বলতো আইটা কি নির্দেশ করছে? তাৎক্ষণিক প্রবাহ মাত্রা, একটা নির্দিষ্ট মুহূর্তে তাৎক্ষণিক প্রবাহ মাত্রা নির্দেশ করছে, প্রবাহ মাত্রা। ওকে, আচ্ছা, আমরা যদি আই এভারেজ নির্ণয় করতে চাই, মানে প্রবাহ মাত্রার গড় নির্ণয় করতে চাই,
তাহলে আমাকে কি করতে হবে? আমি গড় নির্ণয় করতে গেলে ধরো আমাকে বলেছে যে T1 থেকে T2 সময়ে প্রবাহ মাত্রার গড় নির্ণয় করো। ওকে, গড় কিভাবে নির্ণয় করা হবে? না ওই সময়ে প্রবাহিত মোট আধান বাই মোট সময়, ওই সময়ের মধ্যে। দেখো গড় নির্ণয় করতে যাই তাই হিসাবে মোট আধান ওই সময়ের মধ্যে যে আধান প্রবাহিত হয়েছে আর ওই সময় কোন সময়ের ব্যবধান। ওকে, আচ্ছা তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি dq ইজ ইকুয়াল টু I dt লিখতে পারি, মানে কোন একটা মুহূর্তে কত আধান প্রবাহিত হয়েছে সেটা পাবে dq ইজ ইকুয়াল টু I dt। আচ্ছা যদি আমাকে বলা হয় যে ইন্টিগ্রেশন T1 থেকে T2 সময়ে, T1 থেকে T2 সময়ে কত আধান গেছে, তাহলে এর ইন্টিগ্রেশন করে দেব T1 থেকে T2, তাহলে আমরা কি পেয়ে যাব? ওই সময়ে মোট আধান পেয়ে যাব। তাহলে মোট আধান পেতে গেলে আমি কি করছি? ইন্টিগ্রেশন I dt করছি। তাহলে মোট আধান পেতে গেলে আমরা কি করলাম? ইন্টিগ্রেশন I dt। ওকে, তাহলে ইন্টিগ্রেশন T1 থেকে T2 I dt করলে মোট আধান পাবো কোন সময়ের মধ্যে? T1 থেকে T2 এর মধ্যে, T1 থেকে T2 এর মধ্যে। ওকে, মোট সময় ইন্টিগ্রেশন T1 T2 ইন্টিগ্রেশন dt। তাহলে আমরা যখন গড় মান নির্ণয় করতে চাইব তখন আমরা কিভাবে করব? মোট আধান বাই মোট সময়। ক্লিয়ার? আচ্ছা এটাকে আরেকটু ক্লিয়ারিটি দিই, মোট আধান বাই মোট সময়। ওকে, মোট আধান বাই মোট সময়। আচ্ছা এটাকে আরেকটু বোঝানোর চেষ্টা করা যাক, মোট আধান বাই মোট সময়। আচ্ছা ধরো আমরা যে কোনো ক্ষেত্রে এই ইকুয়েশনটা, এই কনসেপ্টটা যে কোনো ক্ষেত্রে লাগাবো। কি ধরো আমাকে বলেছে I is a function of t। আচ্ছা চলো আমি বলছি y is a function of t। তাহলে y এর গড় মান নির্ণয় করতে চাইলে আমি কি করব? y এভারেজ সমান আমি কি করব? ইন্টিগ্রেশন y dt, y is a function of t, তাহলে y dt করব ইন্টিগ্রেশন অফ j টাইম। কে ধরো 0 থেকে t টাইমের মধ্যে, 0 থেকে t যে টাইম ডিউরেশন দেবে সেটা লিমিটটা আমি সেই ইন্টিগ্রেশন বসিয়ে দেব। ওকে, আচ্ছা ক্লিয়ার হয়েছে? চলো একটা ইকুয়েশন দিয়ে কনসেপ্টটাকে আরো ক্লিয়ার করি, আর একটু ক্লিয়ার করি। চলো বলেছি প্রবাহ মাত্রা I is equal to 3t স্কয়ার। ওকে, হলে এই সমীকরণটা মেনে চলে, I is equal to 3t স্কয়ার সমীকরণ মেনে চলে। এই সমীকরণটা হলে 2 সেকেন্ডে t is equal to 2 সেকেন্ডে গড় প্রবাহ মাত্রা নির্ণয় করো, গড় প্রবাহ মাত্রা নির্ণয় করো। ওকে ওকে, তাহলে কি করব? I এভারেজ নির্ণয় করতে গিয়ে 3 * 2a স্কয়ার is equal to 3 * 4 is equal to 12 এরকম করব। 2 সেকেন্ডে বলেছে এটা না, এটা হবে না, এটা হবে না। না করতে জন্য t is equal to বসিয়ে দিয়ে I টা যা তাই বেরিয়ে দেব না, এভারেজ বের করতে বলেছে ইন্ডিকেট। তাহলে কি বলেছি? I এভারেজ বের করতে গিয়ে আমি ইন্টিগ্রেশন করব I dt বাই ইন্টিগ্রেশন করব dt। যেমন I কত বলেছে? ইন্টিগ্রেশন 3t স্কয়ার dt বাই ইন্টিগ্রেশন dt। ওকে, I জায়গায় বসেছি 3t স্কয়ার। ওকে, এবারে বলো কত থেকে? না 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে, 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে লিমিট বসাচ্ছি 0 থেকে 2 সেকেন্ড। আমাকে যেমন বলেছে স্টার্টিং থেকে 2 সেকেন্ডের মধ্যে, শুরু থেকে 2 সেকেন্ডের মধ্যে, তাহলে লিমিটটা বসাচ্ছি 0 to 2। এবার ইন্টিগ্রেশন করছি, দেখো ইন্টিগ্রেশন 3t স্কয়ার তাহলে 3t কিউব বাই 3 লিমিট হচ্ছে 0 to 2 আর নিচেরটা t বের হচ্ছিল, লিমিট বসালে 2, लिमिट बसाले 2। ओके, नेक्स्ट 3 ने 3 को मार डाला, 2 क्यूब बाई 2 क्यूब একটা কেটে যাচ্ছে, 2 টু পাওয়ার 2 দ্যাট ইজ 4 অ্যাম্পিয়ার। তাহলে এভারেজ গড় প্রবাহ কত বের হলো? 4 অ্যাম্পিয়ার। বলো একদম ক্লিয়ার হয়েছে কিনা? একদম ক্লিয়ার হয়েছে কিনা গড় প্রবাহ? হয়েছে? তাহলে আমাকে যেমনই ফাংশন দিক আমি
সেক্ষেত্রে গড় প্রবাহ নির্ণয় করতে পারবো। কনসেপ্টটা কি? একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা মাথার মধ্যে রাখতে হবে। আমাকে যেমন ইকুয়েশন দিক আমি কিন্তু এই কনসেপ্টটাকে মাথায় রেখে আমি কিন্তু অঙ্কটাকে করব। ক্লিয়ার হয়েছে? তোমাদের ক্লিয়ার হয়েছে? ওকে, চলো তাহলে আমরা এভারেজ ক্যালকুলেশন করব, অর্থাৎ গড় মান ক্যালকুলেশন করব। বাড়িতে যে প্রবাহ হয় তার ক্ষেত্রে টাইম ডিউরেশনে আমরা গড় মান ক্যালকুলেশন করব। ওকে, গড় মান ক্যালকুলেশন করব। আচ্ছা, কি বললাম তাহলে? এরপর আমরা আসছি। ক্লিয়ার আছে? যেমন ইকুয়েশন দিক আমি আশা করি গড় মান ক্যালকুলেশন করতে পারবো। গড় মান ক্যালকুলেশন করতে পারবো। ওকে, তো আমরা এখন আলোচনা করব যে প্রবাহ মাত্রা, আমরা একটা বের করব, দুটোই আশা করি পারবো। প্রবাহ মাত্রার গড় মান নির্ণয়, গড় মান নির্ণয় একটা নির্দিষ্ট ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? আমাদের বাড়িতে যে সরবরাহটা দেওয়া হয় সেই সরবরাহের ক্ষেত্রে আমরা গড় মান নির্ণয় করব আই এভারেজ। এসির ক্ষেত্রে আমরা আরেকবার কয়েকটি কনসেপ্ট একটু দিয়ে দিই। আমরা আলোচনা করছি আমাদের বাড়িতে যে সরবরাহটা হচ্ছে সেই সরবরাহের ক্ষেত্রে তার গড় মান নির্ণয় করতে শিখব। তার আগে কতগুলো বিষয় বলে দিই। এক্ষেত্রে আমরা প্রবাহ মাত্রা যদি সমীকরণটা লিখি, এই বরাবর আই, সমীকরণটা লিখে আই জিরো সাইন ওমেগা টি। এটা কি নির্দেশ করে? চারটে পার্ট। এক, তাৎক্ষণিক মান নির্দেশ করতে এই সমীকরণ। যখন আমাকে তাৎক্ষণিক মান নির্ণয় করতে বলবে প্রবাহ মাত্রা, তখন আমরা এই সমীকরণে পার্টিকুলার কোনো একটা সময়ে টি এর জায়গায় সেই মানটা বসিয়ে দেব। কত সময়? তাহলে আমাকে যে মান বেরোবে সেটা হচ্ছে কি সেই সময়ের মান প্রবাহ মাত্রার। আচ্ছা, আমাকে বলল পিক ভ্যালু। পিক ভ্যালু, পিক ভ্যালু, পিক ভ্যালু কি? পিক ভ্যালু হলো একটা প্রবাহের মধ্যে প্রবাহ সময়কালে যে কোনো সময় সর্বোচ্চ যে মান, সেই মানটাকে বলা হয় পিক ভ্যালু। দ্যাট ইজ এক্ষেত্রে আই জিরো। আই জিরো হচ্ছে গিয়ে পিক ভ্যালু, সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান। ওকে, আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বিভিন্ন ক্ষেত্রে লাগবে। 3, এভারেজ ভ্যালু। এভারেজ ভ্যালু বিভিন্ন ক্ষেত্রে এভারেজ ভ্যালু নির্ণয় করতে বলবে। আমরা দেখেছি এক্ষুনি এভারেজ ভ্যালু কিভাবে নির্ণয় করা, ইন্টিগ্রেশন আই ডিটি বাই ইন্টিগ্রেশন ডিটি। আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আর এম এস ভ্যালু, এটা নিয়ে আসবো। তাৎক্ষণিক মান বুঝেছি, পিক ভ্যালু বুঝেছি, সর্বোচ্চ মান। এভারেজ ভ্যালু ক্যালকুলেশন করতে শিখেছি, কিভাবে ইন্টিগ্রেট, এই সমীকরণটা এসেছে কিভাবে নির্ণয় করব। আরএমএস ভ্যালু নিয়ে পরে বলছি। রুট, মিন, স্কয়ার, ভ্যালু, এই চারটে ভ্যালু আমাদের ক্ষেত্রে, এসির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে। এভারেজ ভ্যালু নির্ণয় করতে গিয়ে আমরা এটা শুরুর সময়, এই সময়টা অর্ধ সময়কাল, পর্যায়কাল, এটা পর্যায়কাল, ঠিক আছে। হাফ সাইকেল, ফুল সাইকেল, T/2, হাফ সাইকেল, টি, ফুল সাইকেল, পূর্ণ সময়কাল, অর্থাৎ একটি পূর্ণ কম্পন সম্পন্ন করছে ওই সময়ের মধ্যে, আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। ওকে, তাহলে টি, ক্যাপিটাল টি নির্দেশ করছে পর্যায়কাল, T/2 নির্দেশ করছে অর্ধ পর্যায়কাল। এভারেজ ভ্যালু আমরা দুটো ক্ষেত্রে নির্ণয় করব, অর্ধ পর্যায়কাল সময়কালে, আর নির্ণয় করব পর্যায়কাল সময়কালে। ওকে, এই দুটো ক্ষেত্রে। চলো তাহলে আমাকে প্রথমত আমরা আসি অর্ধ পর্যায়কালে। কোনটা আমরা নির্ণয় করব? আমাদের বাড়িতে যে সরবরাহ করা হয় সেই সরবরাহের অর্ধ পর্যায়কাল সময়ে এভারেজ ভ্যালু গড় মান নির্ণয় করব। তাই গড় মান নির্ণয় করতে চাইছি আই এভারেজ ফর T/2 সময়ের মধ্যে, সমান কি
আমরা কি পেয়েছি ইন্টিগ্রেশন 0 থেকে লিমিট হচ্ছে t/2 I dt ইন্টিগ্রেশন 0 টু t/2 dt হচ্ছে ক্লিয়ার। আচ্ছা এবারে বল I সমান কি আমাদের বাড়িতে প্রবাহ হয় I হয় I0 sin omega t dt by integration 0 to t/2 dt। আচ্ছা I0 constant ভেরিয়েবল, sin এর ইন্টিগ্রেশন I0 sin এর ইন্টিগ্রেশন মাইনাস cos omega t by omega ইন্টিগ্রেশন ক্লিয়ার হচ্ছে। লিমিট বসাচ্ছি 0 টু t/2। আচ্ছা নিচের ইন্টিগ্রেশন কত হবে t, তার লিমিট বসালে 0 টু t/2 আসবে t/2। এবারে এখানে আমরা বসাচ্ছি, এখানে t2/t চলে এলো, নিচে একটা ওমেগা বেরিয়ে এসেছে, I0 বড় ক্লিয়ার হচ্ছে কিনা মাইনাস cos ওমেগার জায়গায় বসাচ্ছি 2π/t ইনটু t এর জায়গায় বসাচ্ছি আপার লিমিট t/2 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হচ্ছে প্লাস cos 0 cos 0। ওকে ক্লিয়ার হলো। আচ্ছা তাহলে 2/t ওমেগা I0 আচ্ছা মাইনাস cos অফ দেখো t 2 কেটে গিয়ে শুধু পাই থাকছে প্লাস cos 0 cos পাই কত ভ্যালু হয় -1, তাহলে -1 প্লাস তাহলে 2। আচ্ছা এখানটাতে ওমেগাটাকে আমরা 2π/t তে লিখে দিলাম, ওমেগার জায়গায় লিখেছি 2π/t I0, এটা -1 বেরিয়েছিল, -1 সে প্লাস 1। ওকে তাহলে 2 বেরিয়ে এসেছে, এই 2 t কাটছে, তাহলে বেরোচ্ছে ভ্যালু দেখো 3 নে t কো 2 নে 2 কো বাই 2, তাহলে 2I0/π। অর্থাৎ অর্ধ চক্রে বা অর্ধ পর্যায়কাল সময়ে আমার ক্ষেত্রে এভারেজ ভ্যালু কি বেরোলো 2I0/π, টি এভারেজ বেরোলো 2I0/π। কোন ক্ষেত্রে এটা, এই ইকুয়েশনটা কিন্তু যে কোনো ক্ষেত্রে আমরা প্রয়োগ করব না। কোন ক্ষেত্রে আমরা এখানে ক্যালকুলেশন করছি যখন এসি প্রবাহের সমীকরণ নির্দেশিত হচ্ছে I I0 sin omega t, যা আমাদের বাড়িতে যে সরবরাহ হচ্ছে সেই সমীকরণ দ্বারা প্রকাশিত হয়। যে কোনো ক্ষেত্রেই তুমি I এভারেজ 2I0/π বসিয়ে দিবে তা কিন্তু হবে না, কনসেপ্টটা কিন্তু এইটা এভারেজ ক্যালকুলেশনে। ক্লিয়ার হয়েছে? ওকে নোট ডাউন করো পজ করে। চলো এরপরে আমরা পর্যায়কাল পূর্ব পর্যায়কালের ক্ষেত্রে সমীকরণটা করছি। ওকে দেখো আমরা শুধু একটু একটু করে চেঞ্জ করে নিচ্ছি, এটাকে টি করে নিলাম, তুলেছি আগেরটা দেখো। আচ্ছা চলো পুরোটাই আরেকবার করে নিই। তাহলে আমাদের ক্ষেত্রে বেরোলো 2I0/π। I0টা কি পিক ভ্যালু, সর্বোচ্চ মান পিক ভ্যালু, পিক ভ্যালু। ওকে পিক ভ্যালু বেরোলো, পিক ভ্যালু এখানটা এভারেজ ভ্যালু আমাদের ক্ষেত্রে t/2 তে বেরোলো I এভারেজ = বেরোলো 2I0/π। ওকে নাও আমরা এবারে ক্যালকুলেট করছি যে at t 0 to t মানে পর্যায়কাল সময়ের মধ্যে I এভারেজ, তাহলে I এভারেজ ইন্টিগ্রেশন 0 to t I dt বাই ইন্টিগ্রেশন 0 to t dt। কোনো কনফিউশন আছে? নেই। এই ক্ষেত্রে বাড়ির সরবরাহের ক্ষেত্রে I মানে কত? I মানে I0 sin omega t dt। সিম্পল।
ম্যাথমেটিক্স। ওকে ওকে ওকে, আচ্ছা তাহলে একই রকম I0 ইন্টু সাইন ইন্টিগ্রেশন মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা 0 টু টি, নিচে থাকছে টি, তাহলে I0 বাই টি সমান হচ্ছে, দেখো কস, কসে প্রথমে আপার লিমিট বসাচ্ছি, ওমেগাটা বাইরে নিয়ে এলাম, কস টুয়াইস পাই বাই টি ইনটু টি এর জায়গায় আপার লিমিট ক্যাপিটাল টি, মাইনাসে মাইনাসে প্লাস কস অফ 0, টি এর জায়গায় 0 বসালে cos 0। আচ্ছা এক্ষেত্রে বের হচ্ছে I0 বাই ওমেগা টি মাইনাস cos 2 পাই প্লাস cos 0। আচ্ছা cos 2 পাই ভ্যালু কত 1, cos 2 পাই ভ্যালু কত 1, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো I0 বাই ওমেগা টি মাইনাস 1 প্লাস 1 সমান দেখো 0 বেরোলো, সমান কত বেরোলো 0 বেরোলো। ওকে, অর্ধপর্যায় কালে বেরোলো I average is equal to 2I0 by pi, বাট পূর্ণ চক্রে I average বেরোলো 0। কি ইন্ডিকেট করলো, এইটা প্লাস এটা মাইনাস, এটার যা ভ্যালু এটার ভ্যালু, অর্থাৎ প্রথম অর্ধচক্রে এখন মনে রাখবে প্রথম অর্ধচক্রে ভ্যালুটা হচ্ছে 2I0 পাই, দ্বিতীয় অর্ধচক্রে মাইনাস 2I0 পাই, যাই মোট প্রবাহটা 0 হয়ে গেল, এভারেজ ভ্যালুটা কত হয়ে গেল 0 হয়ে গেল। পূর্ণ চক্রে গড় মান কত হলো I এভারেজ 0। সেম V এভারেজ বা V এভারেজ পূর্ণ চক্র এবং অর্ধচক্রে, অর্ধপর্যায়কাল বা পূর্ণ চক্রে, এটাকে আমরা বলি অর্ধচক্র, আর ওইভাবে বলতে পারি অর্ধচক্র বা পূর্ণ চক্র। ওকে, ক্লিয়ার হয়েছে? পূর্ণ চক্র অর্ধচক্রে ভ্যালুটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে খুব ইন্টারেস্টিং কয়েকটা ইকুয়েশন একটু নোট ডাউন করে রাখতে হবে। আমরা আশা করি সেটা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম তুমি যেতে যাও, জিই, মেইন, নিট, এই লেভেলের পরীক্ষা দিতে গেলে চট করে আমাকে এভারেজ ভ্যালু ক্যালকুলেশন করতে বলবে। তার জন্য কয়েকটা সিমেট্রিক্যাল ইকুয়েশন আমি বলছি, মানে কতগুলো ইকুয়েশনের কথা বলছি, তার ক্ষেত্রে তুমি মনে রাখবে প্রসেস। সবগুলো ক্ষেত্রে আমাকে পূর্ণ চক্রে আমাকে বলবো I এভারেজ ক্যালকুলেট করো। I is equal to I0 sin omega t, I এভারেজ পূর্ণ চক্রে কত 0। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড I is equal to I0 plus I1 sin omega t। ওকে, I average is equal to I0। ওকে, নেক্সট এইটা 0 হয়ে যাবে কিন্তু এটা থেকে যাবে, তাহলে I is equal to I1 sin omega t plus I2 cos omega t এই ক্ষেত্রে I average also 0। তাহলে কি পেলাম, শুধুমাত্র যদি সাইনোসয়েডাল কার্ভ ছাড়া অন্য শুধুমাত্র কনস্ট্যান্ট ভ্যালু থাকে I average সেই ভ্যালুটা হবে। বাকি সব ক্ষেত্রে তাহলে আবার একটা ইকুয়েশন লিখছি, I is equal to I1 sin omega t plus I2 cos 2 omega t, I average also 0। নোট ডাউন করো। আমাদের ক্ষেত্রে ইকুয়েশন দেখলে মনে করতে হবে যে ইকুয়েশনের ক্ষেত্রে এভারেজ ভ্যালুর মানটা কত হলো। ক্লিয়ার আছে? যেমন ধরো তোমাকে এরকম একটা ভ্যালু দেওয়া হলো, যেমন ধরো বলে দেওয়া আছে I equals to 3 plus 4 sin omega t, পূর্ণ চক্রে I এভারেজ কত, কি বলবে 3। সেম ওকে, চলো এবারে আমরা আসছি RMS কারেন্ট বা RMS ভোল্টেজের ভ্যালু নির্ণয়। ওকে,
গড় মান শেষ করে আমরা এভারেজ অর্থাৎ আরএমএস ভ্যালু নির্ণয় করব। ওকে, আরএমএস ভ্যালু নির্ণয় করব। তার আগে একটি বিষয় আমি একটু বলে নেব, সেটা হচ্ছে কি আমরা একটা ইন্টিগ্রেশন দেখে নেব। ইন্টিগ্রেশনটা প্রচুর ভাবে কাজে লাগে। অ্যাড 0 to t, integration limit 0 to t, sin square omega t dt। এর ইন্টিগ্রেশনটা কি হয় আমরা দেখে নেব। sin 0 to t 1 minus cos 2 omega t dt, cos 2a is equal to 1 minus 2 sin square a। ওকে, দেন আমরা যদি মনে করছি কি করছি, cos 2 থিটা is equal to 1 minus sin square থিটা, এদিকে নিয়ে এলে মাইনাস ছিল, এই মাইনাসটাকে তুলে নিলে cos 2 থিটা is equal to 2 sin square থিটা। ওকে, তাহলে বাই 2 ছিল না, বাই 2 করব। ওকে, নেক্সট তাহলে প্রথমে 0 to t হাফ সামনে রাখলাম dt মাইনাস ইন্টিগ্রেশন 0 to t cos 2 omega t dt। এই অংশে হাফ t বেরোচ্ছিল, ইন্টিগ্রেশনের লিমিট বসালে ক্যাপিটাল টি, মাইনাস cos এর ইন্টিগ্রেশন হয় sin 2 omega t by 2 omega limit 0 to t। এই অংশে লিমিটটা দেখাচ্ছি t মাইনাস sin 2 pi, এখানটাতে 2 into 2 pi by t into t, ওমেগার জায়গায় 2 pi বসিয়েছি, বাই t বসিয়েছি, আর আপার লিমিট t, মাইনাস sin t এর জায়গায় 0 বসালে 0, বাই নিচে ছিল 2 ওমেগা dt 2 to 4 pi, 4 pi কত হচ্ছে sin 4 pi, কত হবে বলো তো 0, sin 4 pi 0 আর sin 0 0, তাহলে এই পুরো টার্মটা হচ্ছে 0, তাহলে দাঁড়াচ্ছে হাফ t অর্থাৎ t বাই 2। কি পেলাম? এই ইন্টিগ্রেশনটা আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে খুব কাজে লাগবে। তাহলে কি পূর্ণ চক্রে sin স্কয়ার ওমেগা টি dt যদি ইন্টিগ্রেশন করি কি বেরোলো t বাই 2, t বাই 2, এখানে নোট ডাউন করে রাখলাম sin স্কয়ার ওমেগা টি dt ইন্টিগ্রেশন দাঁড়াচ্ছে t বাই 2 0 to t। ওকে ওকে, এটা খুব কাজে লাগবে। চলো আমরা এই ইন্টিগ্রেশনটাকে কি রকম করে কাজে লাগাচ্ছি দেখি, এটা খুব পরিমাণে কাজে লাগবে। আচ্ছা, আরএমএস এর ধারণাটা কি? আরএমএস 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 মানে রুট মিন স্কয়ার, রুট মিন স্কয়ার বর্গমূল গড় বর্গ। কোন একটা
প্রবাহে বা বিভবের আমরা যখন RMS রুট মিন স্কয়ার মান বের করব তখন কিভাবে করব? ব্যাক থেকে চিন্তা করব। কি I এটা ছিল প্রবাহ, এই প্রবাহের বর্গ করব, করেছি। তারপরে গড় নেব। গড় কিভাবে নেওয়া হয় বলেছি? ইন্টিগ্রেশন dt বাই ইন্টিগ্রেশন dt গড় নেওয়া হলো। এরপরে বর্গমূল নেব, রুট, দ্যাট ইজ RMS। তাহলে কিভাবে মনে রাখবি? আমরা যখন RMS ভ্যালু নির্ণয় করব তখন কি প্রথমে মানে প্রবাহের বা বিভবের বর্গ করব, করেছি। তারপরে গড় নেব, নিয়েছি গড়, তারপরে তার বর্গমূল করব, দ্যাট ইজ RMS। IRMS যদি VRMS করতাম, VRMS আরেকবার রিপিট করি, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। নির্ণয় করতে গিয়ে আমরা কি করব? প্রথমে V এর বর্গ করব, করেছি। এই বর্গের গড় নির্ণয় করব, ইন্টিগ্রেশন dt বাই ইন্টিগ্রেশন dt গড় হলো। তারপরে তার রুট করব, দ্যাট ইজ VRMS বের হবে। ক্লিয়ার? আমরা রুট মিন স্কয়ার নির্ণয় করতে শিখলাম। আচ্ছা চলো এখান থেকেই দেখি রুট মিন স্কয়ারের ইন্টিগ্রেশন এই করাটা হয় কিভাবে। রুট ইন্টিগ্রেশন I স্কয়ার, I মানে কি লিখতে পারি? 0 টু dt আমরা করছি I0 স্কয়ার sin স্কয়ার ওমেগা t dt, ওকে, বাই ইন্টিগ্রেশন dt 0 টু t। ক্লিয়ার হয়েছে? দেখো I স্কয়ার করেছি, ইন্টিগ্রেশন লিমিট বসিয়েছি 0 টু t IRMS। এখানে RMS কে যখন আমরা নির্ণয় করি অনেক সময় আমরা এটাকে I এই রকম ইন্ডিকেশন দিয়ে IRMS লিখি। IRMS না লিখে এই খাপচু, এটা বলি খাপচু, দুটো খাপচু। ওকে ওকে, আচ্ছা চলো এবারে দেখো আমরা ইন্টিগ্রেশন 0 টু t sin স্কয়ার ওমেগা t dt এর ইন্টিগ্রেশন নির্ণয় করে রেখেছি। কত বেরিয়েছে? t বাই 2। চলো তাহলে রুট ওভার অফ I0 স্কয়ার কনস্ট্যান্ট ছিল, ইন্টিগ্রেশন 0 টু 2 sin স্কয়ার ওমেগা t ইন্টিগ্রেশন বেরিয়েছে t বাই 2 বাই এটার ইন্টিগ্রেশন বের হচ্ছে t। তাহলে কি বের হলো? রুট অফ I0 স্কয়ার t কেটে যাচ্ছে বাই 2, that is I খাপচু is equal to বের হচ্ছে I0 বাই রুট 2। তাহলে IRMS ভ্যালু হলো IRMS পিক ভ্যালু রুট 2 মান, পিক ভ্যালু রুট 2 মান, পিক ভ্যালু রুট 2 মান। ওকে চলো প্রশ্ন হলো এই যে IRMS বা এসি প্রবাহের ক্ষেত্রে RMS ভ্যালুর সিগনিফিকেন্স, গুরুত্ব কোথায় এটা বুঝবার চেষ্টা করব। তাহলে IRMS ভ্যালু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করতে বললে আমরা করতে পারবো। এক্ষেত্রে এইভাবে নামাতে গিয়ে এইটাকে প্রথমত এই যে প্রথমে আমি sin স্কয়ার ইন্টিগ্রেশন দেখিয়েছিলাম, এইটা করে নিলে এইটা করতে খুব সহজে আসবে। প্রথমে আমরা করে নেব sin স্কয়ার ওমেগা t dt 0 টু t তে ইন্টিগ্রেশন t বাই 2 জাস্ট বসিয়ে দিলেই হবে। তাহলে ফার্স্ট RMS ক্যালকুলেট করতে গেলে এই ক্যালকুলেশনটা করবার পর শুধু এই মাঝখানটাতে তুমি 0 টু 2 sin স্কয়ার ওমেগা t dt আলাদা করে নিয়ে তারপর মানটা বসিয়ে দাও, হয়ে যাবে। ওকে আচ্ছা এবার আমরা কি করছি? আমরা আলোচনা করতে চাইছি এই RMS এর গুরুত্ব কোথায়। RMS এর গুরুত্ব কোথায়? হঠাৎ করে এই RMS ভ্যালুটা এলো কেন? আমরা যত কিছু ভ্যালু নির্ণয় করি এসিতে সব RMS দিয়ে করি। যেমন দেখো গুরুত্ব, আচ্ছা কোন একটা বর্তনীতে প্রবাহ হচ্ছিল, ওকে, এই প্রবাহের দরুন উৎপন্ন তাপের রাশিমালা কি বেরিয়েছিল? জুলের সূত্র অনুযায়ী I স্কয়ার R T। I
আই স্কোয়ার আর টি। অর্থাৎ কোন একটি বর্তনীর মধ্যে দিয়ে যদি প্রবাহ হয় তাহলে ডিসি প্রবাহের জন্য আমি এরকম, তাহলে কি এসি প্রবাহের জন্য এটা অ্যাপ্লিকেবল না? হ্যাঁ অ্যাপ্লিকেবল। সেক্ষেত্রে আমরা কোন একটা ইনস্ট্যান্ট ডিটি সময়ে উৎপন্ন তাপ নির্ণয় করতে চাইছি, উৎপন্ন তাপ। ওকে, তাহলে H সমান I স্কোয়ার আর ডিটি, সরি আর ডিটি, I স্কোয়ার ডিএইচ আমি লিখলাম। ওকে, তাহলে H কত? H করতে গেলে আমরা কি করব? ইন্টিগ্রেশন ডিএইচ, ডিটি সময় উৎপন্ন তাপ ডিএইচ ইজ ইকুয়াল টু I স্কোয়ার আর ডিটি ইজ ইকুয়াল টু I স্কোয়ার আর ডিটি। ওকে, 0 টু t সেকেন্ডে একটি পর্যায়কালে। ওকে, তাহলে দেখো 0 টু t I0 স্কোয়ার এসি প্রবাহ সাইন বাড়িতে যেটা আছে সাইন স্কোয়ার ওমেগা টি আর ডিটি। দেখো 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 কি বেরোচ্ছে, এই I স্কোয়ার ডিটি ভ্যালু কি বেরোচ্ছে বলো তো? বেরোচ্ছে এরকম I0 স্কোয়ার বাই 2 আর টি। ওকে, আর টি দেখো টি বাই 2 সাইন স্কয়ার ওমেগা টি বাই 2। এই ভ্যালুটা কি দেখো, আই আরএমএস এর স্কয়ার করে নাও। তাহলে আই আরএমএস এর স্কয়ার করলে আমরা পাচ্ছি I0 স্কয়ার বাই 2। তবে এইখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিসের ভ্যালু? এই ভ্যালুটা হচ্ছে IRMSRT। অর্থাৎ জুলের সূত্র যখন এসির জন্য আমরা ব্যবহার করব তখন সেক্ষেত্রে আমরা এখানে I এর জায়গায় কি বসাবো? এসির জন্য IRMS স্কয়ার বসাইনি, সরি IRMS বসাচ্ছি। এই জন্য আরএমএস এর গুরুত্ব। আমরা এই আরএমএস এবং পিক ভ্যালু এই কনসেপ্টটা আশা করি কেন ব্যবহার করছি? আরএমএস আমরা এক্ষেত্রে যে এসির ক্ষেত্রে আমরা যখন উৎপন্ন তাপ ক্যালকুলেট করব এই আরএমএস ভ্যালুটাকে বসাতে হবে আমাদের। ক্লিয়ার? আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কি এসি ও ডিসি মধ্যে ডিসঅ্যাডভান্টেজ কি? আমরা ডিসঅ্যাডভান্টেজটা কোথায়? ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজটা হলো আমরা বাড়িতে যে সরবরাহটা পাই, যেমন ধরো বলছে 220 ভোল্ট, এইটা কি ভ্যালু? এটা আরএমএস ভ্যালু। এক্ষেত্রে তাহলে পিক ভ্যালু কত? সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান দেখো আরএমএস এবং পিক ভ্যালুর মধ্যে রিলেশন VRMS is equal to V0 by √2। তাহলে V0 is equal to VRMS into √2। এটা বোঝা গেল না? তাহলে আমি যদি এটাকে দেখি 220 into √2, তাহলে অ্যাকচুয়ালি এটা হবে 311 ভোল্ট। অর্থাৎ আমি যদি এসি ভোল্টেজ শক খাই, 220 ভোল্ট এসিতে শক খাই, অ্যাকচুয়ালি কত ভোল্টেজ শক খাবো? 311 ভোল্ট। কেন? এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে 220 ভোল্ট হচ্ছে কি আরএমএস মান, সর্বোচ্চ মান কত? 300 ভোল্ট। সেখানে কিন্তু ডিসিতে 220 ভোল্টের ডিসিতে শক খাওয়া মানে 220 ভোল্টের খাওয়া। ক্লিয়ার? অর্থাৎ আরএমএস এসিতে 220 ভোল্ট মানে কিন্তু 220 ভোল্টের শক খাওয়া নয়, 311 ভোল্টের শক খাওয়া। সুতরাং এই কারণে এসিটা বেশি বিপজ্জনক ডিসির তুলনায়। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, আমরা একটা প্রবলেমে আসি। যেহেতু আরএমএস শিখেছি, আরএমএস এর একটা প্রবলেম করব। আরএমএস এর কনসেপ্ট আমরা শিখেছি। আরএমএস এর কনসেপ্ট শিখেছি কি? আরএমএস কি বলেছি? আর মানে রুট, এম মানে মিন,
এস মানে স্কয়ার, রুট মানে বর্গমূল, মিন মানে গড়, আর স্কয়ার মানে বর্গ। ধরো বলে দেওয়া আছে v সমান v0 t টু দি পাওয়ার 3/2। এরকম একটা বিভবের সমীকরণ দেওয়া আছে, এরকম একটা বিভবের সমীকরণ দেওয়া আছে। এই বিভবের ক্ষেত্রে আমাকে বলা হয়েছে যে 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে, 0 থেকে 1 সেকেন্ড সময়ের মধ্যে, 0 থেকে 1 সেকেন্ড সময়ের ব্যবধানে VRMS নির্ণয় করো, VRMS নির্ণয় করো। আচ্ছা, VRMS, তাই আমি কি বলেছি? VRMS, তাহলে প্রশ্ন দিয়েছে আমাকে VRMS নির্ণয় করো। তাহলে আমার কাজ হচ্ছে কি, VRMS নির্ণয় করতে গেলে সূত্রটা কি, রুট ওভার অফ, আমি প্রথমে v এর স্কয়ার করব, তার ইন্টিগ্রেশন করব এবং তার গড় নির্ণয় করব, গড় নির্ণয় করে রুট করব। দেখো ঠিক লিখেছি কিনা, কি VRMS যখন করছি v এর স্কয়ার করেছি, তারপরে তার গড় নির্ণয় করে বর্গ এর করব। আচ্ছা চলো, রুট অফ লিমিট 0 to 1 0 to 1 0 to 1 v স্কয়ার মানে ইন্টিগ্রেশন v0 স্কয়ার t স্কয়ার, তার মানে t টু দি পাওয়ার 3/2 ছিল, t কিউব আসছে ইনটু dt বাই 0 to t, লিমিটটা 0 to 1 0 to 1 হলো। ক্লিয়ার? v0 স্কয়ার কনস্ট্যান্ট, v0 স্কয়ার কনস্ট্যান্ট বেরিয়ে এলো, v0 স্কয়ার কনস্ট্যান্ট বেরিয়ে এলো, v0 স্কয়ার, আর এটা করলে হয় t টু দি পাওয়ার 4 বাই 4 লিমিট 0 to 1, নিচে t, তার লিমিট 0 to 1, 0 to 1 মানে 1/4 বেরোচ্ছে লিমিট বসালে। তাহলে দাঁড়াচ্ছে দেখো v0 স্কয়ার বাই 4 উইথ রুট, দাঁড়াচ্ছে v0 বাই 2। ওকে, তো আজকে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম যে এসি ডিসির মধ্যে ডিফারেন্স কোথায়। আমরা শিখলাম আমাদের বাড়িতে এসি কেন ব্যবহার করা হয়, তার কতগুলো কারণ। এসি এবং ডিসি এই দুটোর মধ্যে কে বেশি বিপজ্জনক শক খেলে শিখলাম। আমাদের বাড়িতে যে এসি সরবরাহ করা হয় তাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করি শিখলাম। এসি এবং ডিসি কে গ্রাফিক্যালি দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা এসি এটা ডিসি শিখলাম। আমরা শিখলাম যেহেতু এসির মান নির্দিষ্ট সময়ের অন্তর অন্তর পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ মান সর্বোচ্চ মানে পৌঁছলো, আবার 0 হলো, বিপরীত দিকে প্রবাহ হলো হচ্ছে, তাহলে মানটা ডিসক্রিট, অর্থাৎ মানটা পরিবর্তন হয়। তাই আমরা প্রবাহ মাত্রা বা বিভবের গড় মান নির্ণয় করতে শিখেছি। পিক ভ্যালু অর্থাৎ সর্বোচ্চ যে মানে পৌঁছয় সেটা কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা ইকুয়েশন দেখে বলতে পারি। ওকে, আচ্ছা, আমরা শিখলাম যে আরএমএস ভ্যালু অর্থাৎ এসি কারেন্টের বা ভোল্টেজের ক্ষেত্রে আরএমএস ভ্যালুর গুরুত্ব এবং তার মান কত আমাদের বাড়ির উৎসের সোর্সের ক্ষেত্রে, অর্থাৎ এসি প্রবাহের ক্ষেত্রে বা ভোল্টেজের ক্ষেত্রে তার মান কত নির্ণয় করতে শিখলাম। এক্ষেত্রে আরেকটি ছোট্ট জায়গা বলবো, সেটা এই মুহূর্তে, সেটা হচ্ছে কি আমরা যেমন কতগুলো ছোট ইকুয়েশন শর্ট ওয়েতে আমরা বলতে পারি যে এটা আরএমএস এভারেজ ভ্যালু কেমন হবে। এক্ষেত্রেও আমরা এভারেজ ভ্যালুটা কত হবে এরকম ক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে। যেমন আই ইজিক্যাল টু দেওয়া আছে i1 sin ওমেগা টি প্লাস i2 cos ওমেগা টি। এই ক্ষেত্রে আই আরএমএস বের করতে বলেছে, কত হবে i1 স্কয়ার প্লাস i2 স্কয়ার বাই 2। ওকে, ক্লিয়ার? এটা পারা যাবে কিভাবে হয়েছে। আমরা প্রথমত এই যে ইকুয়েশনটাতে এর পিক ভ্যালুটা বের করব। এর যদি পিক ভ্যালু বের হয় কিভাবে বের হয় দেখো, i1 স্কয়ার প্লাস i2 স্কয়ার উইথ রুট sin ওমেগা টি প্লাস 5।
এটা বের হবে। তাহলে পিক ভ্যালু, তাহলে IRMS এখান থেকে কি বেরোবে, পিক ভ্যালু বাই √2। দেখো পিক ভ্যালু রয়েছে √ওভার অফ I1 স্কয়ার I2 স্কয়ার বাই 2 লিখেছি। এই ক্যালকুলেশনটাতে কোনো কনফিউশন আছে? আচ্ছা ছোট করে বলে দিই। তাহলে I1 সমান ধরে নেবে cos phi, I2 ধরে নেবে sin phi, দিয়ে যদি মানটা বসিয়ে আসো তাহলে এই I অ্যাভারেজ বের করতে, এই I পিক ভ্যালু এর ক্ষেত্রে বের করতে পারবে। এটাও একটা শর্ট প্রশ্ন থাকে। ধরো I ইজ ইকুয়াল টু, আরেকটা দেখিয়ে দিই, I0 I1 sin ওমেগা t প্লাস cos ওমেগা t, I equals to I0 sin I1 sin omega t plus I2 cos omega t। এই ক্ষেত্রে IRMS কত হবে? IRMS হবে I0 স্কয়ার প্লাস I1 স্কয়ার প্লাস I2 স্কয়ার বাই 2 উইথ রুট। এগুলো শর্ট করে আমাদের দিকে ছোট ছোট এমসিকিউ পার্টের প্রশ্নের এরকম একটা ইকুয়েশন দিয়ে বলতে পারি যে IRMS বের করো, সেক্ষেত্রে এরকম একটা ইকুয়েশন থাকবে। ওকে, থ্যাংক ইউ। আগামী ক্লাসে আমরা আসছি।